হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জুলজির সেমিস্টার 3 এর সেল বায়োলজি পেপারের ইউনিট 1 থেকে মেমব্রেন লিপিডস স্টাডি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেমব্রেন একটা বাইলেয়ার অর্গানাইজেশন এবং সেখানে লিপিডটা দুটো লেয়ারে থাকে। সেই দুটো লেয়ারে একটা হাইড্রোফোবিক এনভায়রনমেন্ট তৈরি হয় দুটো লেয়ারের মধ্যে। একদিকে আছে লিপিডের পোলার হেড উপরের দিকে, যেটা হাইড্রোফিলিক স্ট্রাকচার, আর নন পোলার টেলটা রয়েছে মাঝখানে, যেটা একটা হাইড্রোফোবিক এনভায়রনমেন্ট প্রোভাইড করে। তাহলে বেসিক্যালি কি বলছি দেখো, এখানে ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি দ্য সেল মেমব্রেন প্রাইমারিলি কনসিস্টস অফ লিপিডস অ্যান্ড প্রোটিনস with carbohydrates present as components of glycoproteins and glycolipid। তাহলে সেল মেমব্রেনের মধ্যে ফান্ডামেন্টালি বেসিক্যালি থাকে লিপিড এবং প্রোটিন, এবং আরও আছে কার্বোহাইড্রেট, যেটা কিন্তু লিপিড বা প্রোটিনের সঙ্গে যুক্ত হয় গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন হিসেবে থাকে। The fundamental structural features of biological membrane is a double layer of lipids। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেল মেমব্রেনের যে লিপিড, তার ফান্ডামেন্টাল যে স্ট্রাকচারাল ফিচার্স সেটা হচ্ছে একটা ডাবল লেয়ার অফ লিপিডস which serves as a barrier to polar molecules and ions। তাহলে এই বাইলেয়ার স্ট্রাকচারটা পোলার মলিকিউল বা আয়নের জন্য একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। মেমব্রেন লিপিডস আর বেসিক্যালি অ্যাম্ফিপ্যাথিক। অ্যাম্ফিপ্যাথিক কেন বলছি, কারণ তাদের একটা আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে একটা পোলার হেড গ্রুপ রয়েছে, যেটা একটা হাইড্রোফিলিক স্ট্রাকচার, আর তার নিচে একটা তোমার রয়েছে তোমার হাইড্রোফোবিক টেল। হ্যাঁ, তাহলে সেই জন্য বলছে যে দে পজেস বোথ হাইড্রোফোবিক, দ্যাট ইজ ওয়াটার রিপেলিং, অ্যান্ড হাইড্রোফিলিক, দ্যাট ইজ ওয়াটার অ্যাট্রাক্টিং রিজিয়ন্স or domains. These characteristics drive their organization into seeds called membrane bilayers, with hydrophobic interactions among the lipid molecules and hydrophilic interactions with water guiding this arrangement, and make the arrangement thermodynamically favorable. The lipids in cell membrane can be classified into three main types: phospholipids, glycolipids and steroids। এবার আমরা দেখি যে ফসফোলিপিডসটা কিরকম হয়। ফসফোলিপিডস আর বেসিক্যালি কম্পোজড অফ ফোর কি কম্পোনেন্টস। এক নম্বর হচ্ছে একটা অ্যালকোহল, whether it is glycerol or sphingosine। দু নম্বর হলো ফ্যাটি অ্যাসিড। তিন নম্বর হচ্ছে একটা ফসফেট গ্রুপ। চার নম্বর হলো আরেকটা অন্য কোনো মলিকিউল যেটা ফসফেট গ্রুপের সঙ্গে অ্যাটাচ থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা রয়েছে একটা গ্লিসারল মলিকিউল, যেটা একটা অ্যালকোহল, তার সঙ্গে দেখো দুটো ফ্যাটি অ্যাসিড চেন লেগে আছে, দুটো ওই গ্লিসারলের 1 নম্বর এবং 2 নম্বর কার্বনের সঙ্গে যে OH গ্রুপ লেগে আছে, সেই OH গ্রুপের সঙ্গে এখানে এস্টারিফিকেশন হয়েছে বা এস্টারিফাইড বন্ড তৈরি হয়েছে, এস্টার বন্ড তৈরি হয়েছে দুটো ফ্যাটি অ্যাসিড চেনের। একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তার মধ্যে ডবল বন্ড আছে। আর 3 নম্বর কার্বনে যে OH গ্রুপটা আছে তার সঙ্গে একটা ফসফেট লেগেছে, এবং সেই ফসফেটটার সঙ্গে একটা অন্য একটা মলিকিউল বা অন্য একটা গ্রুপ অ্যাটাচ হয়ে আছে। The fatty acid portion of the molecule is hydrophobic while the rest of the molecule is hydrophilic. Phospholipids can be classified into two main types. একটা হচ্ছে গ্লাইসেরোফসফোলিপিডস, অলসো নোন অ্যাজ ফসফোগ্লাইসেরাইডস, আর দু নম্বরটা হচ্ছে স্ফিঙ্গোলিপিডস। তাহলে ফসফোগ্লাইসেরাইডস আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট লিপিড মলিকিউলস। এই ফসফোগ্লাইসেরাইডস হচ্ছে খুব অ্যাবান্ডেন্ট একটা লিপিড মলিকিউলস ফাউন্ড ইন সেল মেমব্রেন। Among them, phosphatidylcholine, which is commonly referred to as lecithin, is the most prevalent glycerophospholipid। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফসফোগ্লাইসেরাইড বা ফসফোলিপিড বা গ্লাইসেরোফসফোলিপিড হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের মধ্যে সবচেয়ে অ্যাবান্ডেন্ট লিপিড, এবং এদের মধ্যে আবার ফসফ্যাটাইডিলকোলিন আমি দেখবো, তোমাদের স্ট্রাকচার দেখাবো, যেটা আরেকটা নাম হচ্ছে যা লেসিথিন, সেটা আবার এই ফসফোগ্লাইসেরাইডদের মধ্যে সবচেয়ে বেশি থাকে। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই লেসিথিনের স্ট্রাকচার দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে ফসফ্যাটাইডিলকোলিন, এখানে কোলিন গ্রুপ থাকে, এটাকে লেসিথিনও বলা হয়। হ্যাঁ, এখানে বিভিন্ন লিপিডের এরকম নেট চার্জ দেওয়া আছে, pH 7 এ কি কি চার্জ হবে। যদি শুধুমাত্র X এর জায়গায় H থাকে তখন তাকে আমরা ফসফোরাইডিক অ্যাসিড বলবো। যদি X এর জায়গায় এরকম একটা CH2NH3 অর্থাৎ ইথানলামাইন গ্রুপ থাকে তখন তাকে ফসফ্যাটাইডিল ইথানলামাইন বলবো। তারপর যদি CH2CH2NCH3 হোল 3 থাকে, কোলিন গ্রুপ থাকে, তখন তাকে ফসফ্যাটাইডিল কোলিন বলবো। আর এখানে যে এই স্ট্রাকচারটা সেরিন থাকলে তাকে ফসফ্যাটাইডিল সেরিন, গ্লিসারল থাকলে তখন তাকে ফসফ্যাটাইডিল গ্লিসারল। ফসফ্যাটাইডিল যদি মায়ো ইনিশিটাল 4,5 বিসফসফেট গ্রুপ থাকে তখন ফসফ্যাটাইডিল ইনিশিটাল 4,5 বিসফসফেট।
যদি ফসফেটাডিল গ্লিসারল থাকে তখন তাকে আমরা কার্ডিওলিপিন বলবো। এইভাবে নামকরণ করা হবে বিভিন্ন গ্লাইসেরোফসফোলিপিডের। আচ্ছা, এবার আমরা আসছি স্ফিঙ্গোলিপিডস। দ্য স্ফিঙ্গোলিপিডস আর এ ক্লাস অফ ফসফোলিপিড দ্যাট ইনক্লুড স্ফিঙ্গোসিন। এখানে একটা স্ফিঙ্গোসিন মইটি আছে গ্লিসারলের জায়গায়, অ্যালকোহলের জায়গায়। স্ফিঙ্গোসিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যালকোহল। দে আর কম্পোজড অফ স্ফিঙ্গোসিন, a fatty acid, a phosphate group, and another molecule, or it may be alcohol, which should be attached with the phosphate group. Sphingomyelin is the most abundant sphingophospholipid. Sphingomyelin হচ্ছে abundant sphingophospholipid. At neutral pH, the polar head groups of phospholipid can vary in charge. তাহলে নিউট্রাল পিএইচে কি হবে, ফসফোলিপিডের যে পোলার হেড গ্রুপগুলো আছে সেগুলো চার্জ ভ্যারি করতে পারে। ফর ইনস্ট্যান্স, some like phosphatidyl choline and phosphatidyl ethanolamine, they carry no net charge, আমরা দেখতে পেলাম আগের স্লাইডটাতে, while others such as phosphatidyl serine and phosphatidyl inositol have a net negative charge. Rarely phospholipids may carry a net positive charge. আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্সটা আগের স্ট্রাকচার অনুযায়ী এক্সটা যদি কিছুই না থাকে, হ্যাঁ, যদি এক্স হয় তখন তাকে সেই স্ফিঙ্গোলিপিডকে আমরা বলবো সেরামাইড। যদি এক্স এর জায়গায় ফসফোকোলিন থাকে তখন তার নাম হবে স্ফিঙ্গোমায়ালিন, যেটা নিউরন সেলের সেল মেমব্রেনের উপর দেখতে পাওয়া যায়। যদি এক্স এর জায়গায় গ্লুকোজ থাকে তার নাম হবে নিউট্রাল গ্লাইকোলিপিডস বা গ্লুকোসিল সেরিব্রোসাইডস। যদি ডাই, ট্রাই আর টেট্রাস্যাকারাইড থাকে তখন তার নাম হবে ল্যাকটোসিল সেরামাইড, বা যেটাকে আমরা গ্লোবোসাইড বলতে পারি। যদি এক্স এর জায়গায় একটা কমপ্লেক্স অলিগোস্যাকারাইড থাকে তখন তার নাম হবে গ্যাংলিওসাইড GM2। আচ্ছা, এরপর আমরা দেখছি গ্লাইকোলিপিড। তাহলে ফসফোলিপিড আমাদের হয়ে গেল। ফসফোলিপিড আমরা দুরকম বললাম, একটা গ্লাইসেরোফসফোলিপিড, একটা স্ফিঙ্গোফসফোলিপিড। এবার আমরা আসছি গ্লাইকোলিপিডস। দ্য লিপিডস কনসিস্ট অফ carbohydrate, either monosaccharides or oligosaccharides. তাহলে the lipids consist of carbohydrates. তাহলে যে লিপিডের মধ্যে কার্বোহাইড্রেট থাকবে সেই কার্বোহাইড্রেটটা হবে either monosaccharide বা ডাইস্যাকারাইড, তখন সেই লিপিডকে আমরা গ্লাইকোলিপিড বলবো। এখানে লিপিড এবং কার্বোহাইড্রেটের মধ্যে একটা কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট আমরা দেখতে পাই। দে ক্যান বি ডিরাইভড ফ্রম গ্লুকোজ আর গ্যালাক্টোজ। গ্লাইকোলিপিডটা আমরা পেয়ে থাকি গ্লুকোজ বা গ্যালাক্টোজ থেকে। দ্য সিম্পলেস্ট গ্লাইকোলিপিড অলসো নোন অ্যাজ সেরিব্রোসাইডস। সেরিব্রোসাইডস আমরা দেখেছি সেখানে একটা সিঙ্গেল সুগার রেসিডিউ আছে, আগের পাতায় ডায়াগ্রামে দেখালাম, which can be either glucose or galactose. Gangliosides on the other hand are more complex glycolipids. Gangliosides গুলো হচ্ছে অন্যদিকে খুব কমপ্লেক্স একটা গ্লাইকোলিপিড with branched chains containing up to 7 sugar residues, যেটা একটা ব্রাঞ্চড চেন এবং যার মধ্যে 7টা সুগার রেসিডিউস আছে। They are found exclusively on the outer leaflet of the cell membrane. এরা কিন্তু সেল মেমব্রেনের একদম আউটার লিফলেটে থাকছে। আচ্ছা, এরপর আমরা আসছি স্টেরলস। স্টেরলসটা আমরা কি বলবো? স্টেরলস আর স্ট্রাকচারাল লিপিডস ফাউন্ড ইন দ্য মেমব্রেনস অফ মোস্ট ইউক্যারিওটিক সেলস। বেশিরভাগ ইউক্যারিওটিক সেলের সেল মেমব্রেনের মধ্যে যে স্ট্রাকচারাল লিপিড আছে তার মধ্যে অন্যতম হলো স্টেরল। Their defining feature is the steroid nucleus. Steroid nucleus হচ্ছে এদের defining feature. Steroid nucleus is composed basically of 4 fused rings. 4টে fused ring নিয়ে এটা তৈরি হয়েছে। 3 6 কার্বন rings and 1 5 কার্বন ring. একটা হচ্ছে 3টে হলো 6 কার্বনের রিং আর একটা 5 কার্বন রিং। This steroid nucleus is nearly planar and highly rigid. এই steroid nucleusটা হচ্ছে একটা প্লেনে থাকে সবগুলো রিং, এবং এটা খুব রিজিড একটা স্ট্রাকচার। as the fused ring system it prevents rotation around the carbon carbon bonds, এবং এই রিং সিস্টেমটা কার্বন কার্বন বন্ডের যে রোটেশন সেটাকে প্রিভেন্ট করছে। আচ্ছা, এবার আমরা দেখব এই স্টেরলের মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টেরল গ্রুপ অফ লিপিড হলো কোলেস্টেরল, which is the primary sterol in animal tissue, and of course it is amphipathic. It featuring a polar hydroxyl group at carbon 3 or C3 and a non-polar hydrocarbon region composed of the steroid nucleus and a hydrocarbon side chain at C17. আমরা দেখতে পাচ্ছি C17 একটা হাইড্রোকার্বন সাইড চেন আছে। This structure is approximately the same length as a 16 carbon fatty acid and acid in its fully extended form. তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা 16 কার্বন ফ্যাটি অ্যাসিডের সঙ্গে সেম লেন্থ থাকছে, যখন এটা ফুললি এক্সটেন্ডেড ফর্মে থাকবে। Similar sterols exist in other eukaryotes such as stigmasterol in plants and ergosterols in fungi. তাহলে কোলেস্টেরল যেমন প্রিভ্যালেন্ট ইন অ্যানিম্যাল টিস্যু, সেরকম আমরা দেখতে পাচ্ছি স্টিগমাস্টেরল রয়েছে প্ল্যান্ট টিস্যুর মধ্যে এবং ফাঙ্গাল টিস্যুর মধ্যে রয়েছে আর্গোস্টেরল।
তাহলে কি বলছে, আনলাইক ইউক্যারিওটস ব্যাকটেরিয়া ক্যানট সিনথেসাইজ স্টেরলস। তাহলে ইউক্যারিওটসের মতন ব্যাকটেরিয়া কিন্তু স্টেরল তৈরি করতে পারে না, স্টেরল সিনথেসিস করতে পারে না। অলদো সাম ব্যাকটেরিয়াল স্পিসিস ক্যান ইনকর্পোরেট এক্সটার্নাল স্টেরলস ইনটু দেয়ার মেমব্রেন। যদিও কিছু ব্যাকটেরিয়াল স্পিসিস কিছু এক্সটার্নাল স্টেরলকে তাদের মেমব্রেনের মধ্যে রাখতে পারে, স্টোর করতে পারে। স্টেরলস ইন অল ইউক্যারিওটস আর সিনথেসাইজড ফ্রম সিম্পল 5 কার্বন আইসোপ্রিন ইউনিট। তাহলে সমস্ত ইউক্যারিওটিক স্পিসিসের ক্ষেত্রে স্টেরলটা তৈরি হচ্ছে একটা 5 কার্বন আইসোপ্রিন ইউনিট থেকে, হুইচ অলসো সার্ভ অ্যাজ বিল্ডিং ব্লকস ফর ফ্যাট সলিউবল ভিটামিনস, যেটা একটা ফ্যাট সলিউবল ভিটামিনের জন্য বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। কুইনোন, ডলিকোল, এইসব হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, এদের সিনথেসিসের জন্য এটা একটা বিল্ডিং ব্লকস হিসেবে কাজ করছে এই আইসোপ্রিন ইউনিটসটা। তাহলে আমাদের কোলেস্টেরলের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখব মেমব্রেন মোবিলিটি বা রোল অফ লিপিডস in cell membrane architecture. Lipid molecules are essential for maintaining the fluidity of the membrane. মেমব্রেনের যে ফ্লুইডিটি, মেমব্রেনের যে মোবিলিটি, তাতে লিপিড মলিকিউল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দ্য অ্যাবসেন্স অফ কোভ্যালেন্ট বন্ডস বিটুইন দ্য লিপিডস ইন দ্য বাইলেয়ার, লিপিড বাইলেয়ারের মধ্যে যে পাশাপাশি যে লিপিড মলিকিউলগুলো আছে তাদের মধ্যে কিন্তু কোনো কোভ্যালেন্ট বন্ড নেই। তাহলে সেটাই বলছে, দ্য অ্যাবসেন্স অফ কোভ্যালেন্ট বন্ডস between the lipids in the bilayer structure allow the membrane to remain fluid, যেটা মেমব্রেনকে ফ্লুইড থাকতে সাহায্য করে। while the flip flop movement of lipid molecules between the two monolayers is rare. তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো লিপিড বাইলেয়ারের মধ্যে এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা খুব রেয়ারলি দেখা যায়, লিপিডস রেডিলি এক্সচেঞ্জ দেয়ার প্লেসেস উইথ দেয়ার নেবার্স উইদিন দ্য সেম মনোলেয়ার। লিপিডগুলো তাদের প্লেসটা চেঞ্জ করে এই মনোলেয়ারের মধ্যে, দুটোর মধ্যে চেঞ্জ করে অ্যাপ্রক্সিমেটলি 10 to the power 7 টাইমস পার সেকেন্ড, এবং প্রতি সেকেন্ডে 10 to the power 7 টাইমস তারা চেঞ্জ করতে পারে, এনেবলিং র্যাপিড ল্যাটারাল ডিফিউশন। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি খুব র্যাপিডলি, খুব তাড়াতাড়িভাবে ল্যাটারাল ডিফিউশন দেখা যায় লিপিড মলিকিউলগুলোর মধ্যে। অ্যাডিশনালি ইন্ডিভিজুয়াল লিপিড মলিকিউলস রোটেট কুইকলি অ্যারাউন্ড দেয়ার লং এক্সিস। এছাড়া আমরা দেখতে পাই লিপিড মলিকিউলগুলো তাদের নিজেদের এক্সিস, তাদের নিজেদের অক্ষের চারিদিকে ঘুরতে পারে। অ্যান্ড দ্য হাইড্রোকার্বন চেনস আর হাইলি ফ্লেক্সিবল, এবং তাদের মধ্যে যে হাইড্রোকার্বন চেনটা আছে এটা হাইলি ফ্লেক্সিবল উইথ দ্য গ্রেটেস্ট ডিগ্রি অফ ফ্লেক্সিবিলিটি অকারিং নিয়ার দ্য সেন্টার অফ দ্য বাইলেয়ার। এবং এই গ্রেটেস্ট ডিগ্রি অফ ফ্লেক্সিবিলিটি দেখতে পাওয়া যায় এই বাইলেয়ারের একদম সেন্টারে। দ্য প্রেজেন্স অফ ডাবল বন্ডস ইন অ্যান আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন চেনস increases the fluidity of the phospholipid bilayer. তাহলে এই যে ডাবল বন্ড, প্রেজেন্স অফ ডাবল বন্ড আমরা দেখতে পাচ্ছি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন চেনের মধ্যে, সেটা কিন্তু ফসফোলিপিডের বাইলেয়ারের মেমব্রেনের ফ্লুইডিটিটাকে বাড়ায়, which prevents the chain from packing tightly together, যেটা কিন্তু এই লিপিড চেনগুলোকে একসঙ্গে টাইটলি প্যাক করতে পারছে না। Sterols in contrast enhance both the flexibility and mechanical stability of the bilayer. তাহলে স্টেরল অপরদিকে কি করছে, মেমব্রেনের ফ্লেক্সিবিলিটি বা মেকানিক্যাল স্টেবিলিটিটাকে বাড়াচ্ছে। দিস মলিকিউলস অ্যালাইন ইন দ্য বাইলেয়ার উইথ দেয়ার হাইড্রক্সিল গ্রুপস, যে মলিকিউলগুলো অ্যালাইন্ড আছে তাদের বাইলেয়ারের মধ্যে হাইড্রক্সিল গ্রুপের মধ্যে, নিয়ার দ্য পোলার হেড গ্রুপস অফ দ্য ফসফোলিপিডস, দ্য রিজিড প্লেট লাইক স্টেরয়েড রিংস interact with and partially immobilize the hydrocarbon chains near the polar head groups. তাহলে এই যে রিজিড প্লেট লাইক স্টেরয়েড রিং যেটা ইন্টারঅ্যাক্ট করবে এবং পার্শিয়ালি ইমোবিলাইজ করবে হাইড্রোকার্বন চেনকে নিয়ার দ্য পোলার হেড গ্রুপস, while leaving the rest of the chains flexible, তখন চেনের বাকি অংশটা ফ্লেক্সিবল থাকছে। এরপর কি বলছে দেখো, স্টেরলস অলসো ইনহিবিট ফেজ ট্রানজিশন। তাহলে এই যে লিপিডগুলোর ফেজ ট্রানজিশন মানে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে মুভমেন্ট, that is prevented by the sterols and by preventing hydrocarbon chains from coming together, এবং এই স্টেরলটা কিন্তু হাইড্রোকার্বন চেনগুলোকে একসঙ্গে কাছাকাছি আসতে বাধা দেয়। আইনোসিটাল ফসফোলিপিডস আর ক্রুশিয়াল ফর সেল সিগন্যালিং। আইনোসিটাল ফসফোলিপিডগুলো সেল সিগন্যালিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, while গ্লাইকোলিপিডস আর ভাইটাল ফর সেল রিকগনিশন। সেরকম আমরা দেখতে পাচ্ছি গ্লাইকোলিপিড যেগুলো আছে সেগুলো সেল রিকগনিশনের জন্য, সেলকে আইডেন্টিফাই করার জন্য অত্যন্ত ভাইটাল। আচ্ছা, এবার আমরা দেখব লিপিডস আর সিনথেসাইজড ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড, অর্থাৎ ইআর। হ্যাঁ, তাহলে ইআর এর মধ্যে লিপিডগুলো সিনথেসাইজড হবে, অ্যান্ড দে শুড বি ট্রান্সপোর্টেড টু দ্য সাইটোপ্লাজমিক সারফেস অফ দ্য মেমব্রেন, এবং মেমব্রেনের সাইটোপ্লাজমিক সারফেসে এটা মুভ করে যাবে। ফ্রম দেয়ার they are moved to the outer monolayer of the lipid bilayer, সেই জায়গা থেকে তারা লিপিড বাইলেয়ারের আউটার মনোলেয়ারে শিফট করবে বাই এ প্রোটিন কল্ড ফ্লিপেজ, একটা ফ্লিপেজ নামক প্রোটিনের মাধ্যমে। The outer surface of the membrane is rich in
কার্বোহাইড্রেট গ্রুপস, তাহলে মেমব্রেনের যেটা আউটার সারফেস সেটা কার্বোহাইড্রেট রিচ থাকে such as glycoprotein and glycolipids, while the inner cytoplasmic surface, membrane যেটা inner surface বা cytoplasmic surface, that is negatively charged due to the prevalence of unsaturated fatty acid chain. হ্যাঁ, unsaturated fatty acid chain এর জন্য এটা নেগেটিভলি চার্জ হয় inner lipid monolayer. This creates an asymmetric organization of the lipid bilayer, যেটা lipid bilayer এর একটা asymmetric organization তৈরি করবে. The plasma membrane has the unique ability to form vesicles through a process called blood budding. তাহলে প্লাজমা মেমব্রেনের একটা ইউনিক এবিলিটি আছে যেটা একটা বার্ডিং করতে পারে, একটা ভেসিকেল তৈরি করতে পারে। দিস ভেসিকেলস ক্যান মার্জ ব্যাক ইনটু দ্য মেমব্রেন, এই ভেসিকেলগুলো মার্জ ব্যাক করতে পারে মেমব্রেনের মধ্যে থ্রু দি রিভার্স প্রসেস, ডেমনস্ট্রেটিং ইটস ডায়নামিক নেচার। তাহলে আমরা এখানে ডায়াগ্রামে কি দেখতে পাচ্ছি, লিপিড মলিকিউলগুলো ল্যাটারাল ডিফিউশন দেখা যেতে পারে, অর্থাৎ একটা মনোলেয়ারের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় আশেপাশে মুভ করতে পারে, ল্যাটারালি মুভ করতে পারে। 2 নম্বর হচ্ছে ফ্লেকশন, মানে নিজের অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে, রোটেশনও তাই নিজের অ্যাক্সিসের চারিদিকে ঘুরবে। ফ্লেকশনে শুধুমাত্র লিপিড মানে ঘুরবে না, ফ্লেকশনে অ্যাকচুয়ালি শুধুমাত্র লিপিড টেলগুলোর মুভমেন্ট হবে। হ্যাঁ, আর ফ্লিপ ফ্লপটা হচ্ছে খুব রেয়ার। ফ্লিপ ফ্লপ হচ্ছে যখন এরা একটা মনোলেয়ার থেকে অন্য একটা মনোলেয়ারে যাবে, এটা একটা এনজাইমেটিক প্রসেস, তার জন্য ফ্লিপেজ বলে একটা এনজাইম লাগবে। আচ্ছা, ট্রান্সভার্স ডিফিউশন দেখো ফ্লিপ ফ্লপ, ইট ইজ ভেরি স্লো প্রসেস বিকজ ইট রিকোয়ার্স এনার্জি অ্যান্ড এনজাইমস। আর ল্যাটারাল ডিফিউশনটা দেখা যায় সেটা কিন্তু খুব র্যাপিড একটা প্রসেস। তাহলে আমাদের মেমব্রেন লিপিডটা কমপ্লিট হলো। Thank you, my dear students. All the best.